হোয়াট ইজ কারেন্ট, সেই কারেন্টটার সম্বন্ধে একটু শর্টে আমি ব্রিফে আলোচনা করছি। কারেন্ট মানে কি? সিম্পল, ধরো কোন এক জায়গায় একটা ব্যাটারি দিয়েছে, ব্যাটারি দিয়ে একটা কোনো মেটেরিয়াল, তার সে তার দু প্রান্ত ব্যাটারি দিয়ে কানেক্ট করেছে, এটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারির বড় যেটা দাগ থাকে, এটা সবাই তো জানো, না জানলেও নোট ডাউন করে নাও। যেটা বড় দাগ সেটাকে পজিটিভ বলে, আর যেটা ছোট দাগ সেটাকে নেগেটিভ। এই যে ব্যাটারি দিয়ে কানেক্ট করেছে, এর ফলে কি হচ্ছে, এই যে তারের মধ্যে দিয়ে, যেটা দিয়ে এই এই এটা ধরো এটা এবি, এই মেটেরিয়ালটা এবি, এবির দু প্রান্ত কি দিয়ে লাগানো আছে? ব্যাটারির সাথে তার দিয়ে কানেক্টেড আছে। তার ফলে কি হচ্ছে, এইখান থেকে ব্যাটারির থেকে ইলেকট্রন ফ্লো হবে, আর কিচ্ছু না। কি ফ্লো হবে? ইলেকট্রন ফ্লো হবে, তাই তো। ইলেকট্রন গুলো কোন থেকে কোন দিক দিয়ে প্রবাহিত হয়? নেগেটিভ মানে কি? ব্যাটারির নেগেটিভ প্রান্ত মানে কি? এখানে এক্সেস অফ ইলেকট্রন আছে, তাই না? এটা জানো তো সবাই। নেগেটিভ মানে কি? ব্যাটারি নেগেটিভ প্রান্ত মানে কি? এখানে খুব এক্সেস ইলেকট্রন আছে, অনেক বেশি ইলেকট্রন আছে। আর পজিটিভ মানে কি? ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে, ইলেকট্রনের ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো এখানে নেগেটিভ মানে কি? এখানে প্রচুর ইলেকট্রন আছে ব্যাটারি, যেগুলো নেগেটিভ চার্জ। এই ইলেকট্রন গুলো কি হবে, এই দিক দিয়ে, এই যে মাইনাস সাইন দিয়ে বোঝাচ্ছি যে ইলেকট্রন, মাইনাস গুলো হচ্ছে ইলেকট্রন। তো ইলেকট্রন গুলো কি এরকম দিকে প্রবাহিত হবে, তাই তো? ইয়েস অর নো? বুঝতে পারছো সবাই? ব্রিহি অ্যান্ড আদার্স, ব্রিহি, বিবেক, আনিশ। তো ইলেকট্রন গুলো এইভাবে প্রভাবিত হবে কোথায়? যেখানে এক্সেস ইলেকট্রন আছে সেখান থেকে পজিটিভের দিকে। তো ইলেকট্রন যেদিকে ফ্লো হয় তার অপোজিট দিকে বলা হয় কারেন্ট ফ্লো হচ্ছে। অল অফ ইউ নো দিস, সবাই জানো নিশ্চয়ই। যেহেতু ইলেকট্রনের চার্জটা নেগেটিভ, তো ইলেকট্রন যেদিকে ফ্লো হয় তার অপোজিট দিকে বলা হয় কারেন্টটা যাচ্ছে। তো ইলেকট্রন এদিকে যাচ্ছে, তো কারেন্টটা তার মানে কি? তার অপোজিট দিকে হবে। এটা গেল একটা বিষয়, একটা ব্যাপার। এরপরে সেকেন্ড বুঝবো, হোয়াট ইজ কারেন্ট। হোয়াট ইজ কারেন্ট, এটা সবার লেখা হয়ে গেলে বললে আমি মুছে দেবো। এটা একটা বেসিক আলোচনা করলাম, সবাই লিখে নাও, তারপর আমি কারেন্টের ডেফিনেশনে যাবো। লেখা হয়ে গেলে আমাকে বলবে যে স্যার লেখা হয়ে গেছে। অনিশ, বিবেক, ব্রিহি। ব্যাটারি দিয়েছো, এবার চার্জ ফ্লো হচ্ছে। ইলেকট্রন কি? ওয়ান টাইপ অফ চার্জ। এরপরে যখন হায়ার এডুকেশন পড়বে, 11-12 উঠবে, তখন দেখতে পাবে ইলেকট্রন যেমন ওয়ান টাইপ অফ চার্জ, আরেক ধরনের চার্জ আছে, সেটাকে বলা হয় হোল, HOLE, হোল। সেটা ইলেকট্রনিক্স পড়তে গিয়ে দেখতে পারবে হোলের চার্জ কি? পজিটিভ হয়, ঠিক আছে। ইলেকট্রনের চার্জ যেমন নেগেটিভ, হোলের চার্জ পজিটিভ। তো যেহেতু হোলের চার্জ পজিটিভ, হোল যেদিকে ফ্লো হয় সেদিকেই কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে। এটুকু জেনে রাখো, এখন ক্লাস 8-এ এটুকু জেনে রাখা দরকার। হায়ার স্টাডিতে গিয়ে তখন ইন্টারেস্ট পাবে, তখন মনে হবে না একদম নতুন জিনিস। ইলেকট্রন যেমন ওয়ান টাইপ অফ চার্জ, হোলও এক ধরনের ওয়ান টাইপ অফ চার্জ, ঠিক আছে। ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ হয়, হোলের চার্জ কি? পজিটিভ। তার ফলে ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ, তো ও যেদিকে ফ্লো হয় তার অপোজিট দিকে কারেন্ট ধরা হয়। কেন? কারণটা কি? একটাই, বিকজ ইলেকট্রনের চার্জ নেগেটিভ। আর হোল কি? হোল এক ধরনের চার্জ, সেটার চার্জ যেহেতু পজিটিভ, তো হোল যেদিকে ফ্লো হয় সেদিকেই কারেন্টের ডিরেকশন ধরা হয়। এবার দেখো, এবার আমি বলছি, এবার ধরো এটা এটা একটা দণ্ড, সেম দণ্ড এবি, এখানে একটা ব্যাটারি দিয়েছে, তো এখানে চার্জ ফ্লো হবে। এবার চার্জ ফ্লো নেগেটিভ না পজিটিভ সেই দিকে যাচ্ছি না, চার্জটা কিরকম সেদিকে যাচ্ছি না, শুধু অ্যামাউন্টটা ধরছি, অ্যামাউন্ট অফ চার্জ। ধরো এখানে কিউ চার্জ ফ্লো হচ্ছে, এই তারের মধ্য দিয়ে কিউ অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো হচ্ছে, সে যেদিকেই হোক, এদিকে হোক আর যেদিকেই হোক। কিউ অ্যামাউন্ট অফ চার্জ ইফ, লিখছি, কিউ অ্যামাউন্ট অফ চার্জ
flows, বাট ক্যামেরাটাকে একটু এদিকে নিচ্ছি। ধরো কিউ অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো হচ্ছে কত সময়, এই তারের মধ্যে দিয়ে কিউ অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো হচ্ছে ধরো টি সময়, টি সেকেন্ড সময় ধরে, ইন টি সেকেন্ড, এই টি সেকেন্ড সময় কিউ অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো হচ্ছে। তো ইফ কিউ অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোজ ইন টি সেকেন্ড, ধরা হলো ইফও লিখছি না, ধরো এখানে দেখা যাচ্ছে যে টি সময় কিউ অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো হচ্ছে, তাহলে এখানে কারেন্টের ভ্যালুটা কত হবে। এবার অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ দ্য কারেন্ট, এক সেকেন্ডে কোনো সার্কিটে বা তারে যেখান দিয়েই হোক, এক সেকেন্ডে যত অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো হয় সেটাকেই কারেন্ট বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখতে সার্কিটে কিউ অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো হচ্ছে টি সেকেন্ডে, তাহলে এক সেকেন্ডে কত হবে, এটাকে ঘুরিয়ে লেখো, ইন টি সেকেন্ড অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোজ কত, কিউ, তাহলে ইন 1 সেকেন্ড অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোজ কত হবে, কিউ বাই টি। এক সেকেন্ডে যত অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো হয় সেটাকেই কারেন্ট বলে। সো কারেন্ট বিকামস আই, কারেন্ট আই ইকুয়াল টু কি হচ্ছে, কিউ বাই টি। ইট ইজ ইম্পর্টেন্ট ইকুয়েশন। কারেন্ট ইকুয়াল টু অ্যামাউন্ট অফ চার্জ বাই টি, পার ইউনিট টাইমে যত চার্জ ফ্লো হয় সেটাই কারেন্ট। সবাই বুঝতে পেরেছো? ব্রিহি, অভিষেক, ব্রিহি, আনিস, বিবেক, লিখে রাখো সবাই। এটা জেনে রাখা দরকার, কারণ এটা জানলেই পরেরগুলো বুঝতে পারবে। কারো কোনো কোশ্চেন? হ্যাঁ বলো, হ্যাঁ বলো, কেউ কিছু জিজ্ঞেস করছিলে, বলো। একটু জোরে বলো। ওকে। এটা এই লেখাটা হয়ে গেলে বলবে, এরপরে আমি দুটো টাইপ অফ মেটেরিয়াল সম্বন্ধে একটু আলোচনা করবো, তারপরে কেমিক্যাল এফেক্টে ঢুকে যাবো। লেখা হয়ে গেলে বলবে সবাই। ব্রিহি লেখা হয়েছে? ব্রিহি অ্যান্ড অভিষেক, আমি সব মিশে দিচ্ছি তাহলে। এবার দুটো মেটেরিয়াল সম্বন্ধে একটু আলোচনা করছি, যেটা তোমাদের একটু জেনে রাখা দরকার। একটা হচ্ছে কন্ডাক্টর। এই নোটসটা পেয়ে যাবে, আমি দিয়ে দেবো। হোয়াট ইজ কন্ডাক্টর? The materials which allow electric current to pass through them easily are called conductors of electricity. কন্ডাক্টর কি করে, দিস মেটেরিয়ালস মানে কন্ডাক্টর, এটা যদি সহজে লিখতে হবে, কন্ডাক্টরস allow electric current to pass through them. Easily, খুব ইজিলি ওর মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট ফ্লো হতে পারে। এটার এক্সাম্পল কি হতে পারে, অ্যালুমিনিয়াম, কপার, দিস আর দ্য এক্সাম্পল। আরো অনেক আছে, আয়রন, আরো অনেক লিখলাম না, সিলভারও হয়। অল আর দ্য কন্ডাক্টর।
কন্ডাক্টরের মধ্যে দিকে কি হবে, ইলেকট্রিসিটি খুব ইজিলি ফ্লো হতে পারে। আরেকটা আছে ইনসুলেটর। হোয়াট ইজ ইনসুলেটর? না, ইনসুলেটরের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি কন্ডাকশনই হয় না, ইলেকট্রিসিটি ফ্লো হয় না, ঠিক আছে? তো ইনসুলেটরের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো একেবারেই হয় না। দ্য মেটেরিয়ালস which do not allow electric current to pass through them easily is called insulator। এটাই লিখে দিচ্ছি, the materials which do not allow electric current to pass through them is called insulator। এক্সাম্পল কি হতে পারে? প্রচুর এক্সাম্পল আছে, উড, রাবার ইত্যাদি, প্লাস্টিক, ঠিক আছে? তো এই এই ইনসুলেটরের মধ্যে দিয়ে সহজে ইলেকট্রিসিটি ফ্লো হয় না বা একেবারেই ফ্লো হয় না। তো যে যারা যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না তাদের ইনসুলেটর বলা হয়। এইটুকু জেনে রাখো, দিস ইজ সাফিসিয়েন্ট, আর কিছু লাগবে না। এরপরে আমি চলে যাব কেমিক্যাল এফেক্ট অফ কারেন্ট। এগুলো সবার লেখা হয়ে গেলে বলবে, এগুলো জেনে রাখা দরকার, কারণ এই ম্যাটেরিয়ালগুলো সম্বন্ধে না জানলে এই চ্যাপ্টারটা নলেজটা ইনকমপ্লিট থেকে যাবে। সবার লেখা হয়েছে? अनीश, विवेक, এবার আমি বলবো কেমিক্যাল এফেক্ট অফ কারেন্ট পড়াবো। ভেরি ইম্পর্টেন্ট, কেমিক্যাল এফেক্ট অফ কারেন্ট। কেমিক্যাল এফেক্ট অফ কারেন্ট কি? এখানে লিখে দিচ্ছি। কেমিক্যাল এফেক্ট অফ কারেন্ট, এটা কি একটু শর্টে শুনে রাখো, তারপর আমি বোঝাচ্ছি। নোটসটা পেজের আগে একটু শুনে রাখো। when chemical changes occur in a substance, যখন ধরো কোন একটা সাবস্টেন্স আছে, তার মধ্যে যদি কেমিক্যাল চেঞ্জ হয়, ধরো একটা লিকুইড আছে, তোমাদের ম্যাক্সিমামই এখানে লিকুইড থাকবে যেই কেমিক্যাল এফেক্টটা যেখানে পড়বে। তো ধরো একটা মেটেরিয়াল আছে, একটা লিকুইড আছে, কোন একটা জারে কোন একটা লিকুইড আছে। তো লিকুইডটার একটা কেমিক্যাল কম্পোজিশন হবে। ধরো জল আছে, কি জলের সাথে কিছু অ্যাসিড মিশিয়ে রেখেছো, ফর এক্সাম্পল এখানে এইচ টু ও আছে, জল আছে। এবার জলের মধ্যে ধরো কিছু অ্যাসিড দিয়েছো বা কোনো সল্ট দিয়েছো, এইচ টু ও আছে, অথবা এইচ টু ও অর এইচ টু ও প্লাস NaCl, যেটা তোমরা জানো এটাকে কি বলা হয়, সোডিয়াম ক্লোরাইড, তাই তো? বা এইচ টু ও প্লাস H2SO4, এরকম। এটা একটা কেমিক্যাল কম্পোজিশন, শুধু জল বা এটা বা এটা একটা কেমিক্যাল কম্পোজিশন, একটা কেমিক্যাল স্ট্রাকচার। এইবার যদি এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করানো হয়, এই লিকুইডের মধ্যে দিয়ে যদি কারেন্ট পাস করানো হয়, তাহলে এই কেমিক্যাল কম্পোজিশনটা চেঞ্জ হয়ে যাবে। এটার আগে ধরো শুধুমাত্র জল ছিল, এই জল আর থাকবে না। জলের মধ্যে কি আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তো দেখা যাবে জলের মধ্যে দিয়ে যদি কারেন্ট পাঠাও, হয়তো দেখতে পাবে আর জলটা আস্তে আস্তে ভাঙতে শুরু করবে, একটা জায়গা থেকে হাইড্রোজেন বেরোতে থাকবে, মানে জলটা ভেঙে যাবে, হাইড্রোজেন বেরোবে, আরেক জায়গা দিয়ে অক্সিজেন বেরোবে। বা ধরো H2O আছে, NaCl আছে, জল আর সোডিয়াম ক্লোরাইড মেশানো আছে, নুন যেমন জলের মধ্যে দিয়ে গুলে দেয়,
তো দেখবে কোনো এক জায়গায় সোডিয়াম গুলো আলাদা হচ্ছে, মানে কি তোমার এখানে কি হবে তাহলে, এই সোডিয়াম ক্লোরাইডটা আর থাকবে না, এটা ভেঙে যাবে। তার মানে কি কেমিক্যাল চেঞ্জ হচ্ছে। তুমি ইলেকট্রিক কারেন্ট দেওয়ার আগে কি ছিল, এই জিনিসটা ছিল। ধরো তুমি এই জলের মধ্যে নুন দিয়েছো, এটা দিয়ে স্টার্ট করেছো, গোলার আছে। এইবার একটু পরে যদি কারেন্ট যায় দেখতে পাবে কি এই জিনিসটা থাকবে না, নুনটা থাকবে না, এটা ভেঙে এক জায়গায় সোডিয়াম জমা হবে আর এক জায়গায় ক্লোরিন জমা হবে। তার মানে কি কেমিক্যাল কম্পোজিশনটা চেঞ্জ হয়ে গেল। তুমি নুন দিয়ে স্টার্ট করেছিলে জলের মধ্যে নুন মিশিয়ে, সেটা কি আর পেলে, নুন আর থাকবে না, সেটা ভেঙে গিয়ে এক জায়গায় সোডিয়াম জমা হবে এক জায়গায় ক্লোরিন। তো সোডিয়াম আর ক্লোরিন দুটো আলাদা কম্পাউন্ড, আলাদা জিনিস, যেটা একসাথে একটা কম্পাউন্ড তৈরি করেছিল NaCl, যেটাকে সল্ট বলি আমরা খাই। তো সেই জিনিসটাই আর থাকলো না। যে নুন দিয়েছিলে তোমার আগে, কারেন্ট দেওয়ার আগে কি ছিল কেমিক্যাল কম্পোজিশন, জল আর নুন ছিল। তারপরে কারেন্ট দেওয়ার পরে কি দেখবে, নুনটা থাকবে না, নুনটা ভেঙে গিয়ে এক জায়গায় সোডিয়াম জমা হবে এক জায়গায় ক্লোরিন জমা হবে। তার মানে কি হলো, কারেন্ট দেওয়ার ফলে তোমার কেমিক্যাল কম্পোজিশনটা চেঞ্জ হয়ে গেল। তোমার আগে ছিল জল আর নুন, এখন আর নুন পাবে না, নুনটা ভেঙে গিয়ে এক জায়গায় সোডিয়াম আর এক জায়গায় ক্লোরিন জমা হলো। বুঝতে পারছো তাহলে কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ হওয়ার মানেটা কি, এটাই বলছে। এটা এখানে সেটাই বলছে, when chemical changes occur in a substance due to the passage of the electric current is known as chemical effects of current। এখানে আমি লিখে দিচ্ছি, তো ডিউ টু, এখানে যেটা হয় এখানে আমি লিখে দিচ্ছি, ডিউ টু দ্য প্যাসেজ অফ ইলেকট্রিক কারেন্ট বা ডিউ টু ইলেকট্রিক কারেন্ট, when chemical changes occur in a substance it is called chemical effect of current। তার মানে এখানে কি হলো, ইলেকট্রিক কারেন্ট, ডিউ টু ইলেকট্রিক কারেন্ট কেমিক্যাল চেঞ্জেস অকার ইন এ সাবস্টেন্স। এখানে আগে কি ছিল, যখন কারেন্ট দাওনি, ধরো এটা নিয়ে তুমি স্টার্ট করছো এক্সপেরিমেন্টটা, H2O প্লাস, এগুলো ভুলে যাও, H2O প্লাস NaCl এটা ছিল জল কারেন্ট দেওয়ার আগে। এবার যেই তার দিয়ে ধরো এখানে কারেন্ট পাঠালে, ব্যাটারি দিয়ে কারেন্ট পাঠালে জলের মধ্যে, জল আর নুন ছিল, তখন কি দেখলে এক জায়গায় সোডিয়াম জমা হচ্ছে, একটা ধরো প্লেট আছে দেখতে পাবে, আরেকটা জায়গায় ধরো আরেকটা প্লেট দিয়েছো, তার মধ্যে ক্লোরিন জমা হয়েছে, এটার সাথে ধরো এগুলো কানেক্টেড আছে, একটা রাফ বোঝাচ্ছি, এই যন্ত্রটার সাথে এটা কানেক্টেড আছে, এটাও কানেক্টেড আছে। তো তখন দেখবে একটা জায়গায় সোডিয়াম জমা হচ্ছে একটা জায়গায় ক্লোরিন জমা হচ্ছে, তার মানে কি তোমার আর নুনটা থাকলো না। তার মানে কি হলো, কেমিক্যাল চেঞ্জ হলো। আগে কেমিক্যালে কি ছিল, এখানে নুন ছিল আর জল ছিল, সোডিয়াম ক্লোরাইড ছিল, সল্ট ছিল আর জল ছিল, এখন আর সল্টটা পাচ্ছ না, তার বদলে সোডিয়াম আলাদা পাচ্ছ, ক্লোরিন আলাদা পাচ্ছ, তার মানে কি কেমিক্যাল চেঞ্জ হলো। তো এই যে কেমিক্যাল চেঞ্জ হলো কিসের জন্য হলো, ডিউ টু দ্য ইলেকট্রিক কারেন্ট, কারেন্ট যাচ্ছে এখান দিয়ে। তো এই যে ডিউ টু দ্য ইলেকট্রিক কারেন্ট, যে কেমিক্যাল কম্পোজিশনটা চেঞ্জ হয়ে গেল, এই ঘটনাটাকেই বলা হয় কেমিক্যাল এফেক্ট অফ কারেন্ট। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? আনিস, ব্রিহি, বিবেক, বোঝা গেছে? কারো কোনো ডাউট? এবার আমি একটা এক্সপেরিমেন্ট দেখাবো, সেখানে বুঝতে পারবে। এটা সবার লেখা হয়ে গেলে বলবে, আমি একটা দু তিনটে এক্সপেরিমেন্ট এখানে দেখাবো। হ্যাঁ বলো, কেউ কিছু জিজ্ঞেস করছিলে? হয়ে গেছে, ওকে।
একটু আমি পজ, এইখানে হয় কি, একটা আমি দুবার লিখে রাখবো, যেমন কেমিক্যাল এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট অন ওয়াটার। জলের উপর ধরো একটা এক্সপেরিমেন্ট করা হয়, এখানে কি দিয়েছে, এরকম একটা জার আছে, এগুলো সব নোটস পেয়ে যাবে, চিন্তা করতে হবে না। এখানে ধরো ওয়াটার আছে, এবার বললে কি দুটো আয়রন নিলে, দুটো আয়রন রড, টু আয়রন রড, ফার্স্টে কি করবে, ক্লিন দেম উইথ স্যান্ড পেপার, এটাকে ফার্স্টে ক্লিন করে নিয়ে, এটা প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে এগুলোকে পরিষ্কার করে নিলে, দুটো আয়রন রডকে যে নিলে তাদের ক্লিন করে নিলে, পরিষ্কার করা হলো। wrap one of the two rounds of copper wire around them, এই যে দুটো আয়রন রড নিলে স্টেপগুলো দেখো, প্রত্যেকটার মধ্যে কিছু কপার ওয়্যার তার ওর এক প্রান্তে বেঁধে দিল, বোঝা যাচ্ছে স্টেপগুলো, কপার তার বেঁধে দিল, এগুলো কি কপার ওয়্যার, কপার ওয়্যার, ঠিক আছে। around them and connect the other ends of the wires to the two terminals of the electric cell, এইবার এই দুটো কপার ওয়্যারকে কি করলে একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করে দিলে, তাহলে ফার্স্টে কি হলো, দুটো আয়রন রড নিলে, ওদের একটু পরিষ্কার করে নিলে, থার্ড স্টেপ হচ্ছে কি, ওদের এখানে কপার ওয়্যার প্রত্যেকটার সাথে কানেক্ট করলে, এইবার এই কানেক্ট করে কি করলে, দুটো আয়রন রডকে এরকম এই লিকুইডের মধ্যে ডুবিয়ে দিলে। এর আগে কি করেছো, আয়রন রড দুটোর মধ্যে কপার ওয়্যার লাগিয়ে দিয়েছো, এবার এই যে তারগুলো বেরিয়ে আছে, এটার সাথে একটা ব্যাটারির পজিটিভ নেগেটিভ জুড়ে দিল, আন্ডারস্ট্যান্ড। এবার এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা ব্যাটারি। এইবার দেখবে কি হবে, তাহলে কি হবে, টেক ওয়াটার ইন এ বিকার এন্ড টু ইট লিটল সল্ট অর এ ফিউ ড্রপ অফ সালফিউরিক অ্যাসিড, এই ঘটনাটা করার পর এটা যে জল ছিল, জলের মধ্যে কি করবে, সামান্য পরিমাণ ফিউ NaCl, সোডিয়াম ক্লোরাইড অর H2SO4 দিতে পারো, সোডিয়াম ক্লোরাইড অথবা H2SO4। তো এখানে আমরা শুধু NaCl-টাই দেখাচ্ছি, H2SO4 দেখাচ্ছি না। তাহলে ফার্স্টে কি হলো, রড দুটোকে পরিষ্কার করলে, তার ফার্স্ট দুটো আয়রন রড নিলে, তারপর ক্লিন করলে, এগুলো সব নোটসে পেয়ে যাবে, এইভাবে বুঝিয়ে দিচ্ছি, এবার বুঝতে পারবে স্টেপগুলো, এত সুন্দর মতো দেওয়া নেই বইয়ে বা নোটসে। ক্লিন করলে তারপরে কপার ওয়্যার জড়িয়ে দিলে, কপার ওয়্যার জড়িয়ে এটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিলে, তারপরে কি করলে, জলের মধ্যে ডুবিয়ে দিলে, তারপরে জলে সামান্য পরিমাণ NaCl দিয়ে দিলে। এবার জলে NaCl দেওয়া হয় কেন, কারণ নর্মাল জল খুব একটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, কি বললাম, জলে কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাকশন হয়, দেখেওছো হয়তো, অনেক জায়গায় রাস্তায় জল জমে থাকলে, তার পড়ে থাকলে ইলেকট্রিসিটির পুরো কারেন্ট হয়ে যায়, তাই তো, জল কিন্তু কন্ডাক্টর। শুনতে পাচ্ছ সবাই, একটু রিপ্লাই দেবে, একটু রিপ্লাই দেবে সবাই, ব্রিহি, সবাই বুঝতে পারছো, কিন্তু জল কন্ডাক্টর, কারেন্ট হয়, অনেকে মারাও যায় জলের কারেন্ট হয়ে যাওয়ার ফলে, কিন্তু কি, জলের এই কন্ডাক্টিভিটি আরো বেড়ে যায়, আরো কারেন্ট বেশি ফ্লো করে যদি জলে সামান্য পরিমাণ NaCl বা H2SO4 ডুবিয়ে মিশিয়ে দাও। তো আমাদের এখানে কাজটা কি, সবাই সাবধানেই করবে, সব এখানে কাজটা কি, যাতে এর মধ্যে দিয়ে বেশি ইলেকট্রিসিটি ফ্লো হয়, তাহলে যত বেশি ইলেকট্রিসিটি ফ্লো হবে, যত বেশি কারেন্ট ফ্লো হবে, তত কি, তত বেশি ওর কেমিক্যাল এফেক্টটা পাবো। ওই জন্য আমাদের উদ্দেশ্য কি হবে, যাতে করে ওর কন্ডাক্টিভিটি বাড়ানো যায়, মানে জলের মধ্যে দিয়ে বেশি ইলেকট্রিসিটি কন্ডাকশন হয়, তাহলে আমরা এফেক্টটা, কেমিক্যাল এফেক্টটা বেশি বুঝতে পারবো। তো তার জন্য ওর কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য কি করা হয়, সামান্য পরিমাণ NaCl বা H2SO4 জলের সাথে মিশিয়ে দেওয়া হয়, তাহলে কি হয়, ওর কন্ডাক্টিভিটি বেড়ে যায়, মানে জলের মধ্যে দিয়ে আরো বেশি কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে, এই জন্য এটা মেশানো হয়। এইবারে আমরা দেখব কি হচ্ছে, এই যে ঘটনাটা করা হলো, এই ঘটনাটাকে বলা হয় ইলেকট্রোলাইসিস, কি বলা হয়,
ইলেকট্রোলাইসিস কাকে বলা হয়? এই লিকুইডটাকে বলা হয় ইলেকট্রোলাইট, আর এই প্রসেসটাকে বলা হয় ইলেকট্রোলাইসিস। এটারও নোটস পেয়ে যাবে, আমি বলে দিচ্ছি, একটু লিখে রাখো। ইলেকট্রোলাইসিস, যেটা বললাম পিওর লিকুইড আর ব্যাড, খুব একটা ভালো কন্ডাকশন করে না, তার সাথে একটু NaCl বা H2SO মিশিয়ে দিলে এটা আরো বেশি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। এইবার এই যে NaCl জলের মধ্যে মিশিয়ে দিলে তার ফলে কি হলো? ইট বিকামস এ গুড কন্ডাক্টিং সলিউশন, ঠিক আছে তো? আরো ওর কন্ডাক্টিভিটি ওয়াটারের বেড়ে গেল। তো এই যে সলিউশনটাকে, এটা কি কন্ডাক্টিং সলিউশন? এই সলিউশনটাকে বলা হয় কি ইলেকট্রোলাইট। দ্য কন্ডাক্টিং সলিউশন ইজ কল্ড ইলেকট্রোলাইট। এটা আমি লিখছি। তাহলে এইখানে ইলেকট্রোলাইটটা কি বলতো? এই এক্সাম্পলে ইলেকট্রোলাইটটা কি আছে? H2O প্লাস NaCl। এইটাই তো সলিউশন, তাই না? ইয়েস আর নো? বুঝতে পারছো ব্রিহি অ্যান্ড আনিস আর বিবেক? এখানে জল ছিল, তার সাথে NaCl জুড়েছি, তো এটাই হলো এখানকার কন্ডাক্টিং সলিউশন। সো এই ক্ষেত্রে ইলেকট্রোলাইট কোনটা? H2O প্লাস NaCl। ওকে, এইবার দ্য ডিকম্পোজিশন অফ দ্য মলিকিউলস অফ দ্য সলিউশন। এরপরে কি হয় এবার দেখো, এটা গেল ইলেকট্রোলাইট। এবার ইলেকট্রোলিসিসটা কি সেটা আমি বলছি। এইবার দেখো, এই জল সলিউশনের মধ্যে এটা বসিয়ে দিয়েছো, দুটো দ্বন্দ্বকে কারেন্ট ব্যাটারি দিয়েছো, এবার কারেন্ট ফ্লো হচ্ছে। এইবার যেই কারেন্ট ফ্লো হবে এর কেমিক্যাল কম্পোজিশনটা চেঞ্জ হবে। তখন কি হবে দেখবে, এক জায়গায় ধরো দেখতে পাবে এখানে কি আছে, জল আছে। ফার্স্ট অফ অল জলের মধ্যে কি হবে? জলের মধ্যে তোমরা জানো দুটো আয়ন থাকে, দুটো, একটা পজিটিভ আয়ন H প্লাস, আরেকটা থাকে OH মাইনাস আয়ন, তাই তো? আর NaCl এ কি হবে, এটা ভেঙে Na প্লাস আর Cl মাইনাস। তার মানে কি এই ইলেকট্রিসিটির জন্য কি হবে, এগুলো এইভাবে ভাঙতে শুরু করবে। H প্লাস, জলটা ভেঙে যাবে H প্লাস, এর মধ্যে দিয়ে যেই কারেন্ট ফ্লো হবে কি হবে, জলটা ভেঙে যাবে H প্লাস OH মাইনাসে, আর সোডিয়াম ক্লোরাইডটাও ভেঙে যাবে, চলে যাবে Na প্লাস আর Cl মাইনাস। তাহলে কি ওর কেমিক্যাল কম্পোজিশনটা চেঞ্জ হয়ে গেল। এই যে ইলেকট্রিসিটির জন্য ওর যে কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ হয়, কিছু পরিমাণ বিভিন্ন রকমের পজিটিভ আয়ন, এই যে এটা একটা পজিটিভ আয়ন, এটা একটা পজিটিভ আয়ন, আর কিছু পরিমাণ নেগেটিভ আয়ন। এই যে পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন তৈরি হচ্ছে, পজিটিভ আয়ন অ্যান্ড নেগেটিভ আয়ন যে প্রোডাকশন হচ্ছে ডিউ টু ফ্লো অফ কারেন্ট থ্রু এ কন্ডাক্টিং সলিউশন হুইচ ইজ কল্ড ইলেকট্রোলাইট। তো এই যে প্রসিডিওর, যেই প্রসিডিওরের ফলে তোমার এই পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন তৈরি হচ্ছে ডিউ টু দ্য ফ্লো অফ কারেন্ট, এই প্রসেসটাকেই বলা হয় ইলেকট্রোলাইসিস। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ইয়েস অর নো? বুঝতে পারছো? তো ইলেকট্রোলাইটটা কি? এই কন্ডাক্টিং সলিউশন। আর ইলেকট্রোলিসিসটা কি এখানে আমি লিখে দিচ্ছি, এবার নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। দ্য ডিকম্পোজিশন অফ দ্য মলিকিউলস। এবার এটা সবার লেখা হয়ে গেছে, এবার আমি ইলেকট্রোলাইসিসটা দরকার হয় এইখানে লিখছি, ডান দিকে লিখছি। The decomposition of molecules
the solution into positive and negative ions. On passing an electric current through it is called electrolysis. Understand all of you? সবাই বুঝতে পেরেছো? ব্রিহি, আনিস, হ্যাঁ বলো। সবাই লিখে নাও, এরপরে আমি ওদের রিঅ্যাকশন গুলো দেখাবো। সবার লেখা হয়ে গেলে বলবে। তাহলে ইলেকট্রোলাইট আর ইলেকট্রোলিসিস সম্বন্ধে বোঝা গেল। ইলেকট্রোলিসিস হচ্ছে একটা প্রসিডিওর যেটার মাধ্যমে পজিটিভ এবং নেগেটিভ আয়ন তৈরি হয় সলিউশনের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার ফলে। আর ইলেকট্রোলাইটটা কি, যেটা হচ্ছে সলিউশন, কন্ডাক্টিং সলিউশন, যার মধ্য দিয়ে এই দুটো দ্বন্দ্বকে রাখা হয় এবং কারেন্ট পাঠানো হয়। তাহলে লেখা হয়ে গেলে বলবে। লেখা হয়েছে সবার? তো যেই রডটা ব্যাটারি নেগেটিভের সাথে জুড়ে থাকে সেটাকে ক্যাথোড, আর যেটা পজিটিভের সাথে জুড়ে থাকে সেটা পজিটিভ অ্যানোড বলা হয়। সেটাকে অ্যানোড বলা, যেটা নেগেটিভের সাথে জুড়ে সেটাকে ক্যাথোড বলে। এবার খুব মন দিয়ে দেখো, কারেন্টটা ফ্লো এর পরে আমাদের জল এই সলিউশনে কি কি পেলাম? এই একটা আয়ন পেলাম, এই একটা আয়ন পেলাম, এই একটা আয়ন পেলাম, এই একটা আয়ন পেলাম। এবার যেটা নেগেটিভ, মানে যেটাকে ক্যাথোড বলছে, এটা নেগেটিভ মানে কি বলতো? এইখানে এক্সেস অফ ইলেকট্রন আছে, মানে নেগেটিভ চার্জ আছে প্রচুর। মানে কি, এখানে ইলেকট্রন আছে প্রচুর, তাই তো? যেহেতু ব্যাটারি নেগেটিভ সাথে জুড়ে আছে। আর যেটা অ্যানোড, সেটা যেহেতু ব্যাটারির পজিটিভের সাথে জুড়ে আছে, তো সেখানে খুব কি থাকবে? এক্সেস অফ পজিটিভ চার্জ থাকবে। আন্ডারস্ট্যান্ড? যেহেতু পজিটিভের সাথে জুড়ে আছে। এইবার এই ক্ষেত্রে দুটো রিঅ্যাকশন হবে। রিঅ্যাকশন এট ক্যাথোড, রিঅ্যাকশন এট ক্যাথোড কি হবে সেটা? একটা ক্যাথোডে একটা অ্যানোডে। ক্যাথোড মানে এইখানে, এইখানে কি আছে? নেগেটিভ চার্জ আছে। পজিটিভ চার্জ কি কি তৈরি হয়েছে? Na প্লাস আর H প্লাস। একটা দিয়ে দেখাচ্ছি, এই H প্লাসটা কি, এটা পজিটিভ চার্জ। এই H প্লাস গুলো এখানে আছে ধরো, আমি শুধু H প্লাস আর Cl মাইনাসটা দেখাচ্ছি, বাকি এগুলো থাকবে, এগুলো আর দেখাচ্ছি না। জলটা ভেঙে এইচ প্লাস হয়েছে। এই এইচ প্লাস আয়নগুলোকে কি করবে? এটা তো পজিটিভ চার্জ, এই নেগেটিভে এখানে ইলেকট্রন বেশি আছে, এটা নেগেটিভ চার্জ। এই নেগেটিভ চার্জগুলো ওকে টানবে এদিকে, ইয়েস অর নো, ওকে অ্যাট্রাক্ট করবে। এইচ প্লাস আয়নগুলো কি হবে? ক্যাথোডের দিকে অ্যাট্রাকশন, আকর্ষণ জন্য দুটো অ্যাট্রাকশন এখানে চলে যাবে। তো এইচ প্লাস মানে কি, ওখানে ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রনের ডেফিসিয়েন্সি, আর এখানে ইলেকট্রন এক্সেস আছে। তো এখানে কি হবে? এইচ প্লাস আয়নগুলো
যেই ক্যাথোডে যাবে এক একটা করে ইলেকট্রন নেবে। এইচ প্লাস মানে কি ইলেকট্রনের ডেফিসিয়েন্সি, ইলেকট্রন কম আছে কটায়, একটাই, একটা হাইড্রোজেনে একটা ইলেকট্রন কম আছে, একটা ইলেকট্রন কম বলেই তো একটা প্লাস চাই, তাই না? আর এখানে কি হবে, ও যেই এখানে যাবে একটা করে ইলেকট্রন নেবে, বিকজ এখানে এক্সেস অফ ইলেকট্রন আছে, প্রচুর ইলেকট্রন আছে, একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন নেবে, আরেকটা হাইড্রোজেন প্লাস আয়ন আরেকটা ইলেকট্রন নেবে। তো এইটা গিয়ে কি তৈরি হবে, একটা হাইড্রোজেন, এটা আরেকটা হাইড্রোজেন অ্যাটম, দুটো এইচ মিলে কি হবে, H2 তৈরি হবে। বুঝতে পারছো? তো এক একটা এইচ প্লাস আয়ন গিয়ে এক একটা ইলেকট্রন নেবে, ও এইচ এ হয়ে যাবে, এটা নিউট্রালাইজ, এটাতে কোনো চার্জ নেই। এবার দুটো এইচ যেই তৈরি হয়ে গেল তারা জুড়ে গিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি হলো, ফলে এখান দিয়ে দেখবে হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে ক্যাথোড দিয়ে। বোঝা যাচ্ছে? এটাকে এইভাবেও লেখা যায়, দেখবে যেটা তোমাদের নোটসে আছে, দুটোকে একসাথে যদি লিখে দাও, 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন ইজ ইকুয়াল টু, বা অ্যারো দিয়ে এইচ। সবাই বুঝতে পেরেছো? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এটা কোথায় হচ্ছে, ক্যাথোডে হচ্ছে। আন্ডারস্ট্যান্ড? একটু সবাই রিপ্লাই দেবে, লিখে রাখো তাহলে, এটা হলো ক্যাথোডের রিঅ্যাকশন। এটা সবার লেখা হলে বলবে। এবার করবো রিঅ্যাকশন ইন অ্যানোড। অ্যানোডে কি হবে, অ্যানোড কি পজিটিভ চার্জ, তো এখানে কি হবে, সিএল মাইনাস আয়নও আছে। জাস্ট এই দুটো নিয়ে এখানে আলোচনা করছি, তারপরে এখানে সিএল মাইনাস আয়ন। এবার হাইড্রোজেন গুলো মুছে দিচ্ছি, এটা তো বোঝা হয়ে গেছে, যেহেতু পিকচারটা ছোট, যখন যেটা আলোচনা করছি সেটাই লিখছি। এগুলো নেগেটিভ চার্জ। অ্যানোডটা কি পজিটিভ চার্জ, দেখতেই পাচ্ছ পজিটিভ হয়ে আছে। এই পজিটিভ চার্জগুলো এই নেগেটিভ ক্লোরিন আয়নগুলোকে কি করবে, টানবে, অ্যাট্রাক্ট করবে। কোন দিকে, এদিকে। তো ক্লোরিন গুলো অ্যানোডে গিয়ে কি করবে, ধরো একটা ক্লোরিন আয়ন গেল, ক্লোরিন আয়ন গিয়ে এইখানে গিয়ে ওর, ক্লোরিন আয়ন মানে কি নেগেটিভ চার্জ, মানে কি সিএল মাইনাস, মানে কি ওর ক্ষেত্রে এক্সেস ইলেকট্রন আছে, সেই জন্যই নর্মাল নিউট্রাল অবস্থা যা থাকার কথা তার থেকে বেশি ইলেকট্রন আছে, সেই জন্যই সিএল মাইনাস বলছে। তো অ্যানোডে কি হচ্ছে, ইলেকট্রন কম আছে অনেক, ওই জন্যই পজিটিভ। ও ওখানে গিয়ে কি করবে, অ্যানোডে ঢুকে ও একটা ইলেকট্রন ছেড়ে দেবে, এক্সেস ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা এখানে পজিটিভ চার্জের সাথে গিয়ে নিউট্রালাইজ হয়ে যাবে, ওখানে তো আর ইলেকট্রন দরকার। তো এরকম দুটো ক্লোরিন আয়ন যদি যায় অ্যানোডে, ও গিয়ে দুটো ইলেকট্রন ছাড়বে, তাহলে এই দুটো ইলেকট্রন ছাড়ার পরে কি হবে, এবার এইখান থেকে কি পাচ্ছ, সিএল প্লাস সিএল প্লাস 2 ইলেকট্রন, মানে দুটো ক্লোরিন জুড়ে গিয়ে কি হবে, একটা ক্লোরিন অ্যাটম তৈরি হয়ে যাবে, মলিকিউল যেটা বলো, আর এখানে দুটো ইলেকট্রন, এই ক্লোরিন কি, এটাই গ্যাস। এইভাবে হচ্ছে, এটা নোটসও পেয়ে যাবে। এই রিয়াকশনটা হচ্ছে অ্যানোডে গিয়ে, অ্যানোডে গিয়ে ওরা এক একটা করে ইলেকট্রন ছাড়ছে, ফলে ক্লোরিন গ্যাস এইভাবে তৈরি হচ্ছে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? বোঝা গেছে? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। আনিস, ব্রিহি, ব্রিহি বুঝতে পেরেছো? ওকে, ওকে লিখে নাও।
একটু সময় লাইনে থাকো, লিখতে নিশ্চয়ই আশা করি, তাই তো? ইয়েস অর নো? এইবার আমরা দেখব এই যে এইটা বললাম কেমিক্যাল এফেক্ট অফ কারেন্ট মানে ইলেকট্রোলাইসিস, এর একটা অ্যাপ্লিকেশন দেখলাম। এর মাধ্যমে কি হচ্ছে না, দেখতে পাচ্ছি দেখো ক্যাথোডে কি হবে, একটু আগে যেটা দেখালাম ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস হচ্ছিল, তাই তো? আর অ্যানোড দিয়ে কি গ্যাস বেরোবে? ক্লোরিন গ্যাস, তাই তো? বোঝা যাচ্ছে তাহলে? এইখান দিয়ে একটু আগে যে দেখালাম, এইখান দিয়ে কি তৈরি হবে দেখতে পাচ্ছ, এখন এখানে অ্যানোডে দেখতে পাচ্ছ ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে, ইলেকট্রন ছেড়ে এখানে ক্লোরিন তৈরি হচ্ছে গ্যাস। এটা কোথায় হচ্ছে? অ্যানোডে। এখান দিয়ে দেখতে পারবে ক্লোরিন গ্যাস বেরোবে। আর অ্যানোডের ক্যাথোডের রিয়াকশনটা একটু আগে দেখেছিলাম, মুছে দিয়েছি। এখানে কি হচ্ছিল? হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছিল। এখান দিয়ে দেখবে হাইড্রোজেন গ্যাস বেরোবে। এইবার এটা ইলেকট্রোলিসিসের একটা অ্যাপ্লিকেশন তোমরা সবাই দেখলে, ইলেকট্রোলিসিসে কি হয়। তো দুটো দণ্ডের ক্ষেত্রে তুমি বিভিন্ন গ্যাস পেতে পারো। আরেকটা হয়, সেটা তোমরা বুঝে যাবে এই আয়নের ফর্মুলা দিয়েই। দেখো এমন যদি কিছু করা যেত যে সোডিয়াম, এটাও কিছু কিছু সামান্য পরিমাণ হবে, এই সোডিয়ামটা কি প্লাস আয়ন, তো সোডিয়াম এখানে Na প্লাস থাকবে, আমি যেটা ছবিটা আঁকিনি, Na প্লাসও থাকবে সলিউশনে, OH মাইনাসও থাকবে। Na প্লাস আয়নগুলো কোথায় থাকবে? পজিটিভ ও নেগেটিভ আয়নের দিকে, নেগেটিভ দণ্ড ক্যাথোডের দিকে আসবে। তো এখানে কি হবে? সোডিয়ামও ওর ইলেকট্রনগুলোকে নিয়ে এখানে প্লাসও এখানে জমা হবে। তো এইখানে এইটা আরেকটা পারপাসে ইউজ করা হয়, মেটাল মেটাল তৈরির জন্য, মেটালটাকে রিফাইন করার জন্য, বা মেটাল জমা করার জন্য যে কোনো দণ্ডে, সেই হিসাবে ইউজ করা যেতে পারে। একটু পরেই আমি একটা এক্সপেরিমেন্ট লিখব, সেটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। সেখানে দেখবে সেম লজিকে, এই লজিকেই নেগেটিভ পজিটিভের অ্যাট্রাকশনের ফর্মুলার ওপরই নতুন মেটাল এখানে ডিকম্পোজিশন করা হয়। ঠিক আছে, এটা এখন আমি মুছে দিচ্ছি। এরপর আমি চলে যাবো ইলেকট্রোপ্লেটিং বলে একটা ফর্মুলা, একটা ফেনোমেনা, প্রসেস। রেকর্ড হলো না, না সরি, আবার একটু রিপিট করছি যেহেতু এটা রেকর্ড হলো না, রেকর্ড তো করে রাখছি। প্রথমত একটু আগে যেটা দেখলাম অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোলিসিস, প্রোডাকশন অফ গ্যাস ইউজ করা হয়। আগে যেমন H2NaCl এর কম্পোজিশনে সলিউশনের ইলেকট্রিসিটি পাঠিয়ে দেখলাম তোমাদের ক্যাথোডে হাইড্রোজেন তৈরি হচ্ছিল আর অ্যানোডে ক্লোরিন তৈরি হচ্ছিল। তো প্রোডাকশন অফ গ্যাসের জন্য এটা ইউজ হতে পারে। সেকেন্ডলি একটু পরেই দেখবো ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে বিভিন্ন মেটাল, ধরো কোন একটা কম্পাউন্ড CuSO4 কপার সালফেট, একটা কম্পাউন্ড, কেমিক্যাল কম্পাউন্ড, এইখানে সিউটা কি মেটাল, এই কম্পাউন্ড থেকে তুমি মেটালটাকে শুধু বার করে নিতে চাইছো, কপারটাকে বার করে নিতে চাইছো। এই পারপাসটা, এই কপার বার করার জন্য, কপার প্রোডাকশনের জন্য বা কোনো একটা মেটাল প্রোডাকশনের জন্য ফ্রম এ কম্পাউন্ড ইলেকট্রোলিসিসকে ইউজ করা যেতে পারে। যেটা একটু পরেই দেখাবো। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। বোঝা যাচ্ছে? সবাই বুঝতে পারছো? অনিশ অ্যান্ড বিবেক অ্যান্ড ব্রিহি? আচ্ছা, এবার দেখো যেটা আমি দেখাচ্ছি, electroplating is the process of coating a thin layer of metal such as gold, copper, chromium or nickel on a metal by means of electric current. এটা নোটসটা যখন পাবে পেয়ে যাবে, দেখে নেবে। খুব এই এই ইলেকট্রোলিসিসে ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে এবার যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। এবার এটা আমি মুছে দিচ্ছি, ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে তুমি ধরো অ্যানোড বা ক্যাথোডে কোনো একটা মেটালকে, তোমার এখানে মোস্ট প্রবাবলি দেখতে পাবে ক্যাথোডেই হবে প্রসেসটা। ক্যাথোডে তুমি যেই মেটালটা চাইছো সেই মেটালটা এসে জমা হবে, মেটালটাকে তুমি পাবে, সেই হিসেবে তৈরি করা হয়। এটা বিভিন্ন পারপাস ইউজ করা হয়। তো প্রসেসটা একটু দেখে নাও। ধরো তুমি একটা সলিউশন নিয়েছো, একটা ধরো বিকার নিয়েছো, বিকার মিনস একটা জার, সেটাকে আমি জাস্ট এইভাবেই রাখছি আগের মতো করেই। একটা জার নিয়েছো, তার মধ্যে কি নিয়েছো? কপার সালফেট সলিউশন নিয়েছো, কিছু জল মিশিয়ে ধরো ওর মধ্যে কি নিয়েছো, সলিউশনের মধ্যে কি আছে? CuSO4।
কপার সালফেট সলিউশন আছে, ইট ইজ এ কপার সালফেট সলিউশন। ঠিক আছে, আর কি নিয়েছো? এ থিক কপার ওয়্যার, এ ফ্রেশ ব্যাটারি সেল অ্যান্ড কানেক্টিং ওয়্যার। একটা দণ্ড নিয়েছে এরকম, তার মধ্যে কি করেছে, কপার ওয়্যার ধরো যেরকম লাগানো হয় তার জুড়ে এটা ব্যাটারির পজিটিভের সাথে জুড়ে দিয়েছে, আর ব্যাটারির নেগেটিভের সাথে কি করেছে, এ থিক কপার ওয়্যার মেশ অ্যান্ড এ মেটাল স্পুন, একটা ধরো চামচ টাইপের কিছু, কোনো একটা মেটাল স্পুন। স্পুন মানে সবাই জানো দেখতে কিরকম হয়, চামচ। স্পুন জানো তো সবাই, খাওয়ার সময় যে আমরা ইউজ করি, নুডলস বা যে কোনো কিছু ছোট খাবার খাওয়ার সময় স্পুন ইউজ করি। তো এটা একটা মেটাল স্পুন এখানে ইউজ করা হয়, যেটা নাকি আগের ক্ষেত্রে দুটো আয়রন রড ইউজ করছিলাম, সেই ক্ষেত্রেই একটা কোন একটা রড নিয়েছি, কপারের হোক আর যারই হোক, আরেকটা নিয়েছি এরকম একটা মেটাল স্পুন। এটা হচ্ছে সেই স্পুনটা। ঠিক আছে, তাহলে স্পুনটার সাথে কি লেগে আছে, নেগেটিভ ব্যাটারি, আর এই এই যন্ত্রটার সাথে কি লেগে আছে, পজিটিভ। এবার যেই তুমি সার্কিটটা অন করে দেবে, এর মধ্যে দিয়ে কারেন্টটা যাবে, তখন কি হবে, এই কপার সালফেট সলিউশন, তাহলে এইখানে এই সলিউশনটাই কি করছে, ইলেকট্রোলাইট হিসাবে কাজ করছে, তাই তো? ইয়েস অর নো? ইলেকট্রোলাইট কি সলিউশন বলেছিলাম, কন্ডাক্টিং সলিউশন। ইলেকট্রোলাইট হিসাবে কি কাজ করছে এই কপার সালফেট সলিউশনটা। তো যেই এখান দিয়ে কারেন্টটা যাবে কি হবে না, এই সলিউশনটা সিইউএসও4টা ভেঙে যাবে। এটা ভেঙে গিয়ে কি হবে, এখানে সিইউ প্লাস প্লাস আর এসও4 ডবল মাইনাস আয়ন তৈরি হবে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ইয়েস অর নো? একটু পজ করছি, দাঁড়াও। এখানে কি হলো, এটাকে এসও4 ডবল মাইনাস থেকে এইভাবেও লেখো। তো তুমি ফার্স্টে একটা রড নিলে, কপারেরও হতে পারে, কপার সালফেট সলিউশন, মেটাল থিক কপার ওয়্যার। এটা একটা নিলে ফ্ল্যাটেন কপার ওয়্যার, যেটাকে নাকি তোমার এটা কপার দণ্ড হিসেবে ইউজ করতে পারে। দুটো দণ্ড নিলে, এইটা একটা, আর একটা মেটাল স্পুন, যে কোনো একটা মেটালের স্পুন নিলে, চামচ টাইপের। তো দুটোরই ব্যাটারি পজিটিভ নেগেটিভের সাথে জুড়ে দিলে, আর সলিউশনটা সিউএসও4। এবার যেই এখান দিয়ে কারেন্ট ফ্লো হবে কি হবে, এই ডিউ টু ইলেকট্রোলিসিস, ইলেকট্রোলিসিস প্রসেসটা শুরু হয়ে যাবে। ফলে ইলেকট্রোলিসিস মানে কি, কেমিক্যাল কম্পাউন্ডটা ভেঙে যাবে, ও আর থাকবে না, ডিউ টু ফ্লো অফ কারেন্ট ইন দ্য সলিউশন। এটা কন্ডাক্টিং সলিউশন। তো এইটা ভেঙে হয়ে যাবে সিইউ প্লাস প্লাস, আরেকটা মাইনাস মাইনাস, এরপর মাইনাস মাইনাস। সবাই শুনতে পাচ্ছ? একটু রিপ্লাই দেবে। অল অফ আন্ডারস্ট্যান্ড? ব্রিহি, আনিস? ও আচ্ছা, দেখতে পাচ্ছ তো সবাই? একটা ফোন এসে ডিস্টার্ব করে দিচ্ছে। সবাই শুনতে পাচ্ছ? মাঝে একটা ফোন এসে ডিস্টার্ব করছে। এবার তারপরে কারেন্ট ফ্লোর ফলে এই সলিউশনটা এরকম হলো। এবার দেখো, যেই স্পুনটা নেগেটিভ হয়ে আছে, এটা স্পুনটা কি নেগেটিভ, এটা তার মানে কি এখানে এক্সেস অফ নেগেটিভ চার্জ আছে ব্যাটারি নেগেটিভের সাথে, আর এটা যুক্ত আছে এটা, আর এটা কি এই দ্বন্দ্বটা পজিটিভ হয়ে থাকবে। তো এইটাকে কি বলবে, এটাকে নেগেটিভটাকে কি বলা হয়, ক্যাথোড। আর এইটাকে কি বলা হয়, অ্যানোড। তো এই যে কপার প্লাস প্লাস আয়নগুলো, এটা কি পজিটিভ চার্জ, মানে এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, প্রচুর ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন। আর এখানে কি আছে, নেগেটিভ চার্জে আছে স্পুনটা, এখানে প্রচুর ইলেকট্রন আছে, এক্সেস অফ ইলেকট্রন। তো আমি শুধু এখানে এটাই আঁকছি, ধরো সিইউ প্লাস প্লাস আয়নগুলো আঁকছি, এগুলো সব সলিউশনে ঘুরে বেড়াচ্ছে। ওদের কি করবে, এই নেগেটিভ চার্জ, নেগেটিভ দ্বন্দ্বটা ওকে টানবে, এটা যেহেতু পজিটিভ, এটা নেগেটিভ, ওদের টানবে। তো এখানে সিইউ প্লাস প্লাস গুলো এখানে যাবে, ও কি হবে, এক্সেস ইলেকট্রন গুলো নিয়ে কপার তৈরি হয়ে যাবে।
বুঝতে পারছো? তাহলে ওখানে গিয়ে কি হবে, সিউ প্লাস প্লাস অ্যানোডে গিয়ে, সরি ক্যাথোডে গিয়ে কি হবে, ক্যাথোডে কি রিয়াকশন হবে, ক্যাথোডে সিউ প্লাস প্লাস গুলো গিয়ে দুটো করে ইলেকট্রন নেবে, তাহলে কি হবে, কপার তৈরি হবে। ওখানে গিয়ে তাহলে ক্যাথোডে গিয়ে কপার মেটাল গুলো জমা হবে। বুঝতে পারছো? তাহলে এই কপার গুলো কোথায় যাবে, ক্যাথোডে। ও যাবে, পজিটিভ ইলেকট্রন গুলো নেবে, ওর তাহলে নিউট্রাল হয়ে যাবে, তাহলে এখানে কি জমা হবে, আস্তে আস্তে কপার জমা হবে। আন্ডারস্ট্যান্ড? তাহলে এইভাবে এই চামচের মধ্যে, এই স্পুনের মধ্যে কি মেটাল জমা হবে, এই কপার সালফেটটাকে ভেঙে কারেন্টটা পাঠালে কপার সালফেটটা ভেঙে ফার্স্টে হলো এটা সিউ প্লাস প্লাস অ্যান্ড এসও4 মাইনাস মাইনাস, তারপরে এইখান থেকে ক্যাথোডে গিয়ে কি হবে, সিউ প্লাস প্লাস গুলো ক্যাথোডে অ্যাট্রাকশন হবে, নেগেটিভ দ্বন্দ্বটা ওকে টেনে এখানে কপার তৈরি হবে। তো তাহলে এই তোমার এই দ্বন্দ্বে ক্যাথোডে কপার জমা হবে। বুঝতে পেরেছো? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বোঝা গেছে? ইয়েস অর নো? বোঝা গেছে অনিশ, ব্রিহি? বোঝা গেছে একটু? আমি শর্টে বলছি, when electric current pass through the copper sulfate solution, it dissociates into positively charged copper ion and negatively charged sulfate ion. These ions are attracted by the oppositely charged electrons. এই নেগেটিভ ইলেকট্রোডটা কপারকে টানবে, আর পজিটিভ ইলেকট্রোড মানে অ্যানোডটা কি করবে, এসও4 মাইনাসকে টানবে। এখানে এটাও আমি লিখে দিচ্ছি একটা মুছে, তাহলে এসও4 মাইনাস এইটাকে কে টানবে, এইটাকে যেমন কপার প্লাস টানছে, এই এসও4 মাইনাসটাকে কে টানবে, এই পজিটিভ দণ্ডটা মানে অ্যানোডটা টানবে। আন্ডারস্ট্যান্ড? সো দ্য কপার ডিপোজিটেড অন দ্য ক্যাথোড, কপারটা এই জন্য ক্যাথোডে এখানে টানবে, ওখানে গিয়ে ডিপোজিটের কি হবে, এই রিয়াকশনটা হবে। এটা তো বইয়ে পাবে না, এটা আমি দিয়ে দিলাম, লিখে নিয়ে এইভাবে ওখানে ডিপোজিট হবে। সো দ্য কপার ডিপোজিটেড অন দ্য ক্যাথোড, ডিপোজিটেড অন দ্য ক্যাথোড হুইচ ইজ অ্যান অবজেক্ট অফ ইলেকট্রোপ্লেটেড। তার মানে কি, এই যে কপার গুলো এখানে জমা হবে, কি হবে, চামচের ওপরে, স্পুনের ওপরে দেখবে ক্যাথোড আস্তে আস্তে জমা হচ্ছে, তাই তো? তো এই যে জমা হওয়ার ফলে দেখতে পারবে, you will see a layer of reddish brown substance coated in the spoon. এখানে আমি লিখে দিচ্ছি, এটা সবার আগে লিখে নাও, আগে এটা লিখে নাও, তারপর আমি লিখছি। অল অফ ইউ আগে এটা লিখে নাও। লেখা হয়ে গেছে আনিশ অ্যান্ড ব্রিহি অ্যান্ড বিবেক? ওকে, এটা মুছে দিচ্ছি। So এখানে হচ্ছে you will see a layer of reddish brown, a layer of reddish brown substance coated on the spoon. আচ্ছা, এটা কোনো কারণে মনে বন্ধ হয়ে গেছে। এটা এ লেয়ার অফ রেডিশ ব্রাউন সাবস্টেন্স কোটেড অন দ্য স্পুন, দেখবে এখানে এটা রেডিশ ব্রাউন হচ্ছে, তো এটা কি হবে, দিস রেডিশ ব্রাউন কালার সাবস্টেন্স ইজ দ্য কপার, দিস রেডিশ ব্রাউন সাবস্টেন্স ইজ দ্য কপার। ওই যে দেখলে রেডিশ ব্রাউন কালারটা কিসের বলো তো, আস্তে আস্তে দেখবে রেডিশ ব্রাউন জমা হচ্ছে, এগুলো কি, এই যে রেডিশ ব্রাউন, এই জিনিসটাই হচ্ছে কপার। তো দেখবে চামচটার উপরে আস্তে আস্তে একটা লেয়ার পড়ছে, আস্তে আস্তে দেখবে লাল বাদামি রঙের রেডিশ ব্রাউন, লাল বাদামি রেডিশ ব্রাউন কালারের একটা লেয়ার পড়ছে, সেই লেয়ারটা কিসের, সেই লেয়ারটাই হচ্ছে কপার। ঠিক আছে? তাহলে এটা দেখলে বুঝতে পারবে, যেমন কপারের রং দেখেছো তো, তামার রং অনেক সময় ওয়াটার বটল কপারের পাওয়া যায়, দেখবে হয়তো একটু দামি হয়, কস্টলি হয়, বিভিন্ন দোকানে দেখবে কপারের ওয়াটার বটল পাওয়া যায়, দেখেছো তো সবাই, এরকম পাওয়া যায় কপারে। তো যেরকম হয় সেটাই, তো ওটারই ওই কালারেরই এইভাবে জমা হবে। তো এইভাবেই
কপার সালফেট থেকে কপারটাকে আলাদা করা হবে থ্রু ক্যাথোড। ঠিক আছে? So the loss of copper from the solution is gained in the cathode. এটা একটু কারেক্ট হবে, gained by the cathode. এখানে নোটস একটু কারেকশন করে দিচ্ছি আমি। ঠিক আছে, এটা দরকার নেই, এই প্রসিডিউরে হচ্ছে। এবার বিভিন্ন ইউজ থাকলো। তো আজকের ক্লাসটা বোঝা গেল মোটামুটি সবার? ইয়েস অর নো? এর পরের দিন যেটা বলবো, এর পরের দিন এর কিছু এফেক্ট পড়াবে। এই এই জিনিসগুলো সবাই পড়ে নেবে, আমি পিডিএফ করে পাঠিয়ে দেবো। এই জিনিসগুলো সবাই পড়ে নেবে আজকে। এর পরের দিন যেটা পড়াবো নেক্সট, তোমাদের মঙ্গলবারই ক্লাস আছে, ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোলিসিস। সবাই জানো তো? ইয়েস অর নো? ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোলিসিস, ওইখানে কয়েকটা অঙ্ক আছে ইলেকট্রোলিসিসের ওপর। মানে কতটা অ্যামাউন্ট অফ, এখানে যেমন দেখতে পাচ্ছ কপার জমা হচ্ছে, কতটা অ্যামাউন্ট অফ মেটেরিয়াল এখানে জমা হবে, মেটাল জমা হবে, তার সাথে কারেন্টের কি রিলেশন, যত কারেন্ট বাড়বে দেখবে তত বেশি মেটাল এখানে জমা হবে। তো তার সাথে কারেন্টের কি রিলেশন, কতটা কারেন্ট দিলে কতটা মেটাল এখানে জমা হবে, সেই রিলেটেড দুটো ফর্মুলা আছে, দুটো ফর্মুলা দেব এবং সেই রিলেটেড অঙ্ক করাবো। তাহলেই তোমাদের এই চ্যাপ্টারটা 100% কভার হয়ে যাবে। বুঝতে পারছো? ইয়েস অর নো? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে আজকে কি কি শিখলে রিভিশন দিচ্ছি। ইলেকট্রোলাইট শিখলে, ইলেকট্রোলিসিস শিখলে, তাই তো? ইলেকট্রোলাইট কি? ওই সলিউশনটাকে বলা হয় হাই কন্ডাক্টিং সলিউশন। আর ইলেকট্রোলিসিস কি? প্রসিডিওরটা, যাই কারেন্ট কারেন্ট ফ্লোয়ের ফলে, কারেন্ট ফ্লোয়িং এর ফলে যেই কেমিক্যাল কম্পোজিশনটা ভেঙে যাচ্ছে, নতুন কেমিক্যাল তৈরি হচ্ছে, কেমিক্যাল কম্পাউন্ডটা ভেঙে যে নতুন আলাদা আলাদা হচ্ছে, সেই প্রসেসটা কি বলা হয়? ইলেকট্রোলিসিস। আর ইলেকট্রোপ্লেটিং কি? না কোনো একটা মেটালের ডিকম্পোজিশন, বা কোনো একটা মেটাল যেই ক্যাথোডে যেই মেটালগুলো জমা, যেইভাবে কারেন্ট ইলেকট্রোলিসিস প্রসেসের মাধ্যমে মেটালগুলোকে এখানে জমা করানো হয়, সেই প্রসেসটা কি বলা হয়? ইলেকট্রোপ্লেটিং। ঠিক আছে? পরের দিন ওই ফর্মুলা দুটো, ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোলিসিস, সেখানে ম্যাথামেটিক্যাল ফর্মুলা অ্যান্ড প্রবলেমস করিয়ে একটা দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে, ওটা করলেই শেষ হয়ে যাবে। তারপরে প্রচুর প্রবলেম এবং কনসেপচুয়াল জিনিস আলোচনা করব। তাহলে আজকে তোমাদের বেস লেভেলে কেমিক্যাল এফেক্ট অফ কারেন্টটা একদম বেস লেভেল এবং কনসেপ্টটা ঠিকঠাক তৈরি হলো। সবাই বুঝতে পেরেছো? এনি কোশ্চেন ফ্রম এনি ওয়ান অফ ইউ? এনি কোয়ারিজ? কোনো কোশ্চেন? আনিস, ব্রিহি, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। সবাই বুঝতে পেরেছো? হ্যালো, ওকে। আনিস, বিবেক, তাহলে আজকে এত অবধি থাক। নেক্সট মঙ্গলবার আবার 8:30টায় আসবো। সেইবার সেদিনের ক্লাসটা কিন্তু একটু বেশি ডিউরেশনের হবে, 1.5 ঘন্টা হবে। 8:30টার 5 মিনিট আগেই হয়তো আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, 10টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে? বোঝা গেছে সবার? সেদিন আমি অনেক অঙ্ক করব। হ্যাঁ, ঠিক আছে, আমি 8:25-এ লিঙ্ক পাঠিয়ে দেবো, 10টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে? হ্যালো, ওকে, ওকে, রাখছি তাহলে। ওকে, এটা আমি তৈরি করছি, খুব মন দিয়ে দেখো আগে। দাঁড়া।